খুলে দেওয়া হলো পিরোজপুরের কচা নদীতে অষ্টম চীন বাংলাদেশ মৈত্রী সেতু, হাজার হাজার মানুষের ঢল। বৃষ্টিতে ভেজতাম, রোদে পড়তাম, অনেক কষ্ট হইতো। এখন ওই কষ্টটা হবে না। যাতায়াত ব্যবস্থা ভালো হয়েছে, আর ভোগান্তি ভোগ করতে হবে না। দক্ষিণের বাণিজ্যে আসবে গতি, অর্থনীতি সচল রাখতে মাটির সর্বোচ্চ ব্যবহারের তাগিদ প্রধানমন্ত্রীর। এখন দক্ষিণাঞ্চলের মানুষ আপনাদের এখন উৎপাদনমুখী হতে হবে, 1 ইঞ্চি জমি যেন পড়ে না থাকে। গালিব, অষ্টম চীন মৈত্রী বাংলাদেশ যে সেতুটি উদ্বোধন হলো আজ, সেটির কারণে কিন্তু লাখো মানুষের দুঃখের অবসান হয়েছে এবং এই সেতুটি নিয়ে লাখো মানুষের স্বপ্নও ছিল। এ নিয়ে এখন দুপুরে থাকছে বিস্তারিত। এছাড়াও এখন দুপুরে যা থাকছে: হাসিনা মোদি বৈঠকে তিস্তা ও ট্রানজিটের পাশাপাশি গুরুত্ব পাবে জ্বালানি সহায়তা, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ভারতকে পাশে চায় বাংলাদেশ। বারবার সীমানা লঙ্ঘনের দায় নিতে হবে মিয়ানমারকে, রাষ্ট্রদূতকে তলব করে কঠোর সতর্কবার্তা দিল বাংলাদেশ। ডেঙ্গুতে ঢাকার 2 সিটির 27টি ওয়ার্ড সবচেয়ে ঝুঁকিপূর্ণ। জুলাই আগস্টে 19 জনের মৃত্যু, বেশি ঝুঁকিতে শিশু ও বয়স্করা। এবং পোশাক খাতে ভর করে অর্থ বছরের প্রথম 2 মাসে রপ্তানিতে সুবাতাস অব্যাহত থাকলে ডলার সংকট নিরসনের আশা অর্থনীতিবিদদের। স্বাগত এখন দুপুরে, সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি শম্পা বিশ্বাস। এবারে বিস্তারিত। সড়ক যোগাযোগে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ, খুলল দক্ষিণের আরেক স্বপ্ন সেতু। পিরোজপুরের কচা নদীতে বঙ্গমাতার নামে নির্মিত অষ্টম চীন বাংলাদেশ মৈত্রী সেতু চালু হওয়ায় এখন সড়ক পথে খুলনা বরিশালের সরাসরি যোগাযোগ স্থাপিত হলো। দুর্ভোগের অবসান হলো এই অঞ্চলের কয়েক লাখ মানুষের। সেতুতে যান চলাচল শুরু হবে রাত 12টা 1 মিনিটে। আরো জানাচ্ছেন মাহমুদ রাকিব। অবসান হলো যুগ যুগ ধরে বয়ে চলা ভোগান্তি আর অপেক্ষার। খুলে গেল দক্ষিণাঞ্চলের কোটি মানুষের বহুল কাঙ্ক্ষিত বেকুটিয়া সেতু। জনসাধারণের জন্য রোববার দুপুর 12টায় খুলে দেওয়ার পরেই হাতে নানা রঙের পতাকা নিয়ে লাখ লাখ মানুষ পায়ে হেঁটে পার হন 1 কিলোমিটার দীর্ঘ সেতুটি। এই সেতু খুলে দেওয়ার মধ্য দিয়ে সরাসরি সংযুক্ত হলো শিল্পনগরী খুলনা ও বৃহত্তর বরিশাল বিভাগ। এদিন সকাল থেকেই ঢোল ঝুনঝুনি বাজিয়ে সেতু উদ্বোধনী অনুষ্ঠান উদযাপন করতে আসেন দক্ষিণাঞ্চলের উৎসবমুখর হাজারো মানুষ। কচা নদীর উপর বহুল কাঙ্ক্ষিত বেকুটিয়া সেতুর নাম রাখা হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সেতু নামে। প্রায় 14 মিটার প্রস্থ সেতু খুলে দেয়াকে কেন্দ্র করে কচা নদীর 2 প্রান্তে হাজির হন এই অঞ্চলের সুবিধাভোগী লক্ষাধিক মানুষ। আবেগতাড়িত হয়ে তারা বলেন, এই একটি সেতুর অভাবে দশকের পর দশক ধরে তাদের নানা ভোগান্তি সহ্য করতে হয়েছে। হ্যাঁ, কষ্ট দূর হবে এবং আমাদের জন্য সুবিধা। কি কষ্ট, অনেক ভাড়াই থাকতাম, অনেক সময় লাগতো, রোদে ভেজতাম, বৃষ্টিতে ভেজতাম, রোদে পড়তাম, অনেক কষ্ট হইতো। এখন ওই কষ্টটা হবে না। ব্রিজ হওয়ায় অনেক উপকার হয়েছে, এখানের জনগণের সবার উপকার হয়েছে, আর ভোগান্তি ভোগ করতে হবে না। সরকার প্রধানকে ধন্যবাদ জানিয়ে পিরোজপুরবাসী বলেন, বেকুটিয়া সেতু দেখে যাওয়া তাদের অনেকের কাছে স্বপ্ন ছিল। এর ফলে সেতুর 2 পাশে অনেক ব্যবসা বাণিজ্য গড়ে উঠবে বলেও প্রত্যাশা করেন তারা। বরিশাল এবং খুলনা বিভাগের সাথে যে একটা সংযোগ, এটা এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যথেষ্ট কাজ করবে। যাতায়াত ব্যবস্থা ভালো হয়েছে, সব ধরনের স্টুডেন্টদের সুবিধা হচ্ছে, আমাদের জেলা অফিসে যাইতে কোনো সমস্যা হচ্ছে না। 2 লেন ও পথচারী হাঁটার জন্য জায়গা রেখে সেতুটির 2 পাশে করা হয়েছে 2টি রাজকীয় দৃষ্টিনন্দন সোনালী রঙের গেট। স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, সেতুটি খুলে দেওয়ার ফলে পায়রা বন্দরের সাথে এখন সরাসরি সংযুক্ত হলো মোংলা বন্দর ও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর, যা 3টি বন্দরের মধ্যেই কার্যক্রম বাড়াতে সহায়তা করবে। আর যানবাহন চলাচলে সময় বাঁচবে 1.5 থেকে 2 ঘন্টা। এটাকে পায়রা বন্দর মোংলা বন্দরের সাথে কানেক্টিং করা হলো। এটা থেকে এই জনগণ সব উপকৃত হবে, 2টা বন্দরকে এটা কানেক্টিং করা হয়েছে।
কচা নদী বাংলাদেশের অন্যতম স্রোতস্বিনী ও খরস্রোতা হওয়ায় নদীর মধ্যে 10টি পিয়ার বসিয়ে তার উপরে 9টি স্প্যান বসানো অনেক চ্যালেঞ্জিং ছিল জানিয়ে প্রকল্প পরিচালক বলেন, সেতুর নির্মাণ ব্যয় 889 কোটি টাকার মধ্যে প্রায় 655 কোটি টাকা অর্থায়ন করেছে চীনা সরকার, আর বাকি টাকা বিনিয়োগ করেছে বাংলাদেশ নিজেই। উন্নত যন্ত্রপাতি আসে এই দেশে, এখানে আসা সেই যন্ত্রপাতি ব্যবহার করে সেতুটি নির্মাণ হয়েছে। কারণ এই এত বড় বক্স গার্ডার স্প্যানের সেতু বাংলাদেশে আর নাই আর কি। সেতু খুলে দেওয়া উপলক্ষে আলাদা দুটি অনুষ্ঠান স্থল থেকে প্রধানমন্ত্রীর সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্থানীয় সংসদ সদস্য ও মন্ত্রীরা বলেন, সেতু খুলে দেওয়ার মধ্য দিয়ে এই এলাকার জনগণের দাবি বাস্তবায়ন হলো। এই বৃষ্টি হয়ে যাওয়ার কারণে গোটা পিরোজপুরের উন্নয়নে এক অভাবনীয় দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বদান্যতা পিরোজপুরের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটালো, অর্থনৈতিক উন্নয়নে, আঞ্চলিক উন্নয়নে একটা অভাবনীয় ভূমিকা রাখবে। সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2018 সালের নভেম্বরে। সেতুটির একমাত্র টোল প্লাজা করা হয়েছে পিরোজপুর সদর এলাকার প্রান্তে। পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষের যুগ যুগ ধরে বয়ে চলা ফেরির দুঃখ কষ্ট বারোয়ানি দূর হয়েছিল। আর এখন কচা নদীর উপর দীর্ঘ 1 কিলোমিটার এই বেকুটিয়া সেতু উদ্বোধনের মধ্য দিয়ে এই অঞ্চলের কোটি মানুষের দুঃখ কষ্ট ভোগান্তি 16 আনেই দূর হলো। তারা প্রত্যাশা করছেন এখন অর্থনৈতিকভাবেও এই এলাকা সমৃদ্ধশালী হবে, বিনিয়োগ আসবে সরকারি ও বেসরকারি খাতে। তাই এখন সব মিলিয়ে বলাই যায়, দক্ষিণাঞ্চলের মানুষের আগামীর দিন শুধুই সম্ভাবনার। মাহমুদ রাকিব, এখন পিরোজপুর। যুদ্ধ বাধুক আর যাই হোক, যে কোনো সংকটে অর্থনীতি সচল রাখতে মাটির সর্বোচ্চ ব্যবহারের উপরে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে পিরোজপুরের কচা নদীতে 8ম চীন বাংলাদেশ মৈত্রী সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। ফেরদাউস সোহাগের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কচা নদীর বেকুটিয়া পয়েন্টে উদ্বোধন হলো প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্যের 8ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। পদ্মা সেতু হবার পরও পিরোজপুরের মানুষ সরাসরি ঢাকায় যাতায়াত করতে পারছিল না। এই সেতু তাদের দীর্ঘদিনের দুর্ভোগ কমালো। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব 8ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দক্ষিণাঞ্চলের অবহেলিত মানুষের দুর্ভোগ লাঘবে আওয়ামী লীগ সরকার সবসময় সচেষ্ট। দক্ষিণাঞ্চল যে অঞ্চলটা সবসময় অবহেলিত ছিল, সেই অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিই। কারণ আর্থসামাজিক উন্নয়ন করতে হলে বিদ্যুৎ ব্যবস্থা করতে হবে, যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে। সেই কথা মাথায় রেখেই আমরা বিভিন্ন সেতু নির্মাণ, রাস্তা নির্মাণ, যোগাযোগ ব্যবস্থা এবং রাজধানীর সঙ্গে অতি সহজে যেন যোগাযোগ হয় সেই পদক্ষেপ আমরা নিয়েছি। বৈশ্বিক সংকটের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতি সচল রাখতে এদেশের মাটির সর্বোচ্চ ব্যবহার করতে হবে। যে 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। কারণ আপনারা জানেন যে একদিকে যেমন করোনা, এই মহামারীতে বিশ্ব অর্থনীতির অবস্থা অনেক নাজুক হয়ে পড়েছে। এখন দক্ষিণাঞ্চলের মানুষ, আপনাদের এখন উৎপাদনমুখী হতে হবে। 1 ইঞ্চি জমি যেন পড়ে না থাকে। আমরা ইতিমধ্যে লবণাক্ত সহিষ্ণু ধান বীজ এটা উদ্ভাবন করেছে আমাদের গবেষকরা। তাছাড়া এখানে তরি তরকারি সবজি আমি গবেষণা কেন্দ্র করে দিয়েছি, কাজে সেগুলো যাতে ব্যাপকভাবে উৎপাদন হয়। মাছ আমাদের বড় একটা সম্পদ, সে মাছ উৎপাদনের অনেক সুযোগ এবং সেগুলি বাজারজাত করার বিরাট সুযোগ আপনারা পেয়ে যাচ্ছেন। দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্য প্রসারে বেকুটিয়ার এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান প্রধানমন্ত্রী। পিরোজপুরের পেয়ারা আমরা খুব তাড়াতাড়ি তাজা ঢাকায় বসে খেতে পারবো, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। পিরোজপুরে প্রচুর পেয়ারা হয়, কিন্তু সেগুলিকে এখন ওখানে আপনারা সেটা প্রসেস করতে পারেন, ইন্ডাস্ট্রি করতে পারেন, সেটাকে প্রিজার্ভ করার ব্যবস্থা করতে পারেন, শিল্পায়ন ঘটতে পারে এই অঞ্চলে, সেই সুযোগটাও সৃষ্টি হবে। যেমন পদ্মা সেতু হওয়াতে এখন আমরা তাজা ইলিশ চলে আসছে, ঠিক তেমনি আপনাদের ওদিক থেকে শাক সবজি ফল মূল আর বিশেষ করে পেয়ারা খুব দ্রুত চলে আসবে। 894 কোটি টাকা ব্যয় নির্মিত এই সেতু খুলে দেয় এখন থেকে পায়রার সঙ্গে দেশের সব নৌ স্থল বন্দরের যোগাযোগ স্থাপন হলো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2013 সালের 19 মার্চ পিরোজপুরের কচা নদীর উপর একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। 2016 সালে এই চীন বাংলাদেশ মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষরিত হয়। আর 2018 সালে প্রধানমন্ত্রী এর উদ্বোধন করেন নির্মাণ কাজের। এর ঠিক 3 বছর 10 মাস শেষে সেতুটি জনগণের জন্য যান চলাচলের জন্য উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আর এতে এই অঞ্চলের অর্থনীতি ব্যাপক উন্নয়ন হবে এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। ফিরদাউস সোহাগ, এখন, পিরোজপুর। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুতে রয়েছেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, এই সেতু খুলে দেওয়ার পর সাধারণ মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন? এছাড়া এই সেতুটির কারণে ব্যবসা বাণিজ্যে কি পরিবর্তন আসবে এই এলাকায়? ব্যাপক পরিবর্তন আসবে শম্পা। ব্যবসা বাণিজ্য, শিল্পায়ন এবং এই এলাকায় অনেক বিনিয়োগ আসবে সরকারি বেসরকারিভাবে, এগুলো নিশ্চিতভাবেই বলা যায়। এই চরখালির যে কচা নদীর উপরে বেকুটিয়া সেতু হলো, এই কারণে এটি কিন্তু খুব স্বাভাবিক। তবে মানুষের উচ্ছ্বাস ছিল এখানে। আমরা যখন দেখলাম ঠিক 12টার পরই যখন এই সেতুটি খুলে দেওয়া হলো, তখন প্রায় লক্ষাধিক মানুষ দুপার থেকে, অর্থাৎ বেকুটিয়ার পার এবং পিরোজপুর সদর পার, এই দুপার থেকে আমরা দেখেছি লক্ষাধিক মানুষ কিন্তু এই সেতুতে এসে হেঁটে তারা পার হয়েছেন। তবে যেহেতু প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড গরম এই এলাকায় এখন একদম ব্যাপক খরতাপ রয়েছে, তবে এই মুহূর্তে কিন্তু মানুষ যারা ছিলেন তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী এসে দুপার থেকেই তাদেরকে অনুরোধ করে সরিয়ে দিয়েছেন, কারণ এই রোদে অনেক অসুস্থ হয়ে যেতে পারেন এই কারণে। তবে এখনো পর্যন্ত কিন্তু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়নি, সেটি খুলবে আজ রাত 12টা 1 মিনিট থেকে। আর এই সেতুতে মোট একটি টোল প্লাজা রয়েছে, একমাত্র টোল প্লাজা, যেটি কিনা পিরোজপুর সদর এলাকায় অর্থাৎ বেকুটিয়ার অপর প্রান্তে করা হয়েছে। এবং এখানে আমি যদি আপনাকে মূল গাড়িগুলোর কথা বলি, যে টোলের যে রেট নির্ধারণ করা হয়েছে, যে ট্রাকগুলো এখানে চলবে বা বড় বড় যে বাসগুলো চলবে, সে বাসগুলোর জন্য এখানে টোল নির্ধারণ করা হচ্ছে 115 টাকা। প্রাইভেট কার, মাইক্রো এই গাড়িগুলোর জন্য করা হয়েছে 50 টাকা। এবং এখানে যে অটোরিকশাগুলো কিন্তু এখানে চলবে, অটোরিকশার জন্য নির্ধারণ করা হয়েছে 15 টাকা। এবং এর পাশাপাশি রিক্সা, ভ্যান, মোটরসাইকেল 5 টাকা নির্ধারণ করা হয়েছে। তা আমার সঙ্গে রয়েছেন আমাদের এখন টিভির বরিশাল ব্যুরো চিফ ফেরদৌস সোহাগ। আমরা একটু তার কাছে জানবো একটি প্রশ্ন, যারা সাধারণ দর্শক রয়েছেন আমাদের টেলিভিশনে, তাদের কাছেও প্রশ্নটি তারাও জানতে চান, আমিও জানতে চাই। যেহেতু সেতুটি উদ্বোধন করে দেওয়া হলো, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধনও করলেন, কিন্তু গাড়ি চলাচল করার জন্য এখনো চালু হলো না, সেটি রাত 12টায় কেন? এখন কেন গাড়ি চলাচল শুরু হলো না? ধন্যবাদ আপনাকে। আমি কিছুক্ষণ আগে এই বিষয়ে এই প্রশ্নের জবাবটি জানতে চেয়েছিলাম বরিশালের যিনি এক্সিনে আছে রোডসের এবং এই প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার জনাব সুমনের কাছে। তাই তিনি আমাকে যে তথ্যটি বললেন, আসলে এই যার কাছে ইজারা দেওয়া হয়েছে সেই ইজারার গণনা শুরু হবে কিন্তু 5 তারিখ, অর্থাৎ আগামীকালকে রাত 12টা 1 মিনিট থেকে। তারপর থেকে কিন্তু যেহেতু এখন যদি যানবাহন চলাচল শুরু হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু টাকা পয়সার একটা লেনদেনের বিষয় থাকবে। আর একটা জিনিস হচ্ছে, সাধারণ মানুষকে এই সেতুতে ঘুরতে দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। মূলত এই কারণে কিন্তু এই মুহূর্তে যান চলাচল করতে দেওয়া হচ্ছে না এবং রাত 12টা 1 মিনিটের পর থেকে কিন্তু যান চলাচল শুরু হবে। আপনাকে ধন্যবাদ। তো শম্পা, যেটি ফেরদৌস সোহাগ বলছিলেন যে দুটি কারণ, একটি হলো যাতে মানুষ ঘুরে সেতুটি দেখতে পারে, আর একটি বিষয় হলো যেহেতু একটি আর্থিক ব্যাপার স্যাপার আছে, অর্থাৎ কোন তারিখ থেকে শুরু হলো সেই হিসাবটি যাতে সুনির্দিষ্ট করে রাখা হয়, সে কারণেই আজ রাত 12টা 1 মিনিট থেকে এই সেতুতে যান চলাচল শুরু হবে। অর্থাৎ সেতু উদ্বোধন হলেও গাড়ি চলতে অপেক্ষা করতে হবে আজ রাত 12টা 1 মিনিট পর্যন্ত। শম্পা, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। তিনি বেকুটিয়া সেতু থেকে জানাচ্ছিলেন আজ রাত 12টা 1 মিনিট থেকে এই সেতু দিয়ে যান চলাচল শুরু হবে। এবারে অন্যান্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের ভারত সফরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন কূটনীতিকরা। তিস্তা চুক্তির বিষয়ে চূড়ান্ত আলোচনা, বর্তমান সমস্যাগুলো তুলে ধরা, গঙ্গা চুক্তি নিয়ে আলাপ ছাড়াও ভারতের ট্রানজিট ব্যবহার করে নেপাল, ভুটান থেকে বিদ্যুৎ আনা যেমন জরুরি, তেমনি নয়াদিল্লি থেকে জ্বালানি সহায়তা নিশ্চিত করার সুযোগও আছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। বন্ধুরাষ্ট্র ভারতের সঙ্গে বাংলাদেশের অনেক বিষয়ই অমীমাংসিত থেকে গেছে। ঢাকা বেশ কিছু ক্ষেত্রে নয়াদিল্লি থেকে আশ্বাস পেলেও থমকে আছে অগ্রগতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরে ঝুলে থাকা বেশ কয়েকটি দিক নিয়ে ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলবে বলে আশা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের।
দীর্ঘদিন ধরে ঝুলে আছে উত্তরের মানুষের বহুল প্রতীক্ষিত তিস্তা চুক্তি। এ বিষয়ে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার একমত হলেও পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারের আপত্তিতে বিষয়টি আর এগোয়নি। যা নিয়ে ভারতকে চাপ দেওয়ার সময় এসেছে বলে মনে করেন ইমেরিটাস অধ্যাপক নদী ও পানি বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত। অনেক সময় একটা দেশের রাজনৈতিক কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু সে বলে তো 11 বছর ধরে সেই সমস্যা ঝুলিয়ে রাখার কোনো কারণ নেই। এটা কারিগরি জটিলতা না, এটা রাজনৈতিক জটিলতাও আন্তর্জাতিক পর্যায়ের জটিলতা না, এটা ভারতের অভ্যন্তরীণ সমস্যা। নীতিগতভাবে যে জিনিস ফাইনাল হয়ে আছে সেটা রাজনৈতিক সিদ্ধান্তের উপরে নির্ভর করা উচিত না। অন্তর্বর্তীকালীন চুক্তিতে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের পানির ব্যবস্থাপনাটা থেকে থাকে। আমি যতটুকু পানি পাই, অর্ধেক পানি পেলে 3000-4000 কিউসেক, তাহলে আমাদের আমন ধানটা নিয়ে আমরা নিশ্চিত হতে পারি। আর বোরো ধান ঠিক করার জন্যে পানির পরিমাণ অনেক বাড়তে হবে, তার জন্যে অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনা প্রয়োজন। সিলেট অঞ্চলে কুশিয়ারা থেকে পানি পাবে বাংলাদেশ। পাশাপাশি শেষ হতে চলা গঙ্গা চুক্তি ও এর পানির ব্যবহার নিয়েও ভাবতে হবে এখন থেকে। গঙ্গা চুক্তিতে 3টা অংশ আবার। দ্বিতীয় অংশ হচ্ছে পানির প্রবাহ পর্যাপ্ত নয়, এটার ব্যাপারে দুই দেশের মধ্যে সিরিয়াস আলোচনা হওয়া প্রয়োজন। আর তৃতীয় বিষয় হচ্ছে বাকি সকল অভিন্ন নদীর মধ্যে ব্যবস্থাপনা গড়ে তোলা। কাজেই আমি আশা করব গঙ্গা চুক্তিটা বর্তমানে যে অবস্থাতে আছে সেটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্যে এটাকে রিনিউ করা, এবং এটা কোনো মেয়াদি চুক্তি যাতে না হয়, দুই দেশ অ্যাগ্রি করে এটাকে রিভাইজ করতে পারে, কিন্তু এটা মিনিমাম, এটার থেকে নিচে যেন না নামে। দুই দেশের মধ্যে বিভিন্ন যৌথ প্রকল্পে কিভাবে বেনিফিটটা সাধারণ মানুষের কাছে আরও বেশি পৌঁছে দেওয়া সম্ভব, সেই লক্ষ্যে আলোচনা হবে। প্রধানমন্ত্রী নয়াদিল্লি সফরে জ্বালানি ইস্যুও গুরুত্বপূর্ণ। এবার বিশ্বব্যাপী জ্বালানি সমস্যায় ভারত সুবিধাজনক অবস্থানে আছে। ভারত ইতোমধ্যে রাশিয়া থেকে তেল কিনেছে। দেশটির তেল শোধনাগারের সক্ষমতাও ভালো। তাছাড়া আসাম রাজ্যের নুমালীগড় তেল শোধনাগার থেকে পরিশোধিত তেল কেনার বিষয়ে নয়াদিল্লির সঙ্গে ঢাকার দীর্ঘমেয়াদী চুক্তিও আছে। এই সুযোগ কাজে লাগাতে পারে বাংলাদেশ। তাছাড়া নেপাল, ভুটান থেকে বিদ্যুৎ আনতে সময় এসেছে ভারতের ট্রানজিট ব্যবহারের। এবং ভারত থেকে আমরা ইতিমধ্যেই আমদানি করছি বিদ্যুৎ, কিন্তু বাংলাদেশের দিক থেকে আমরা নেপাল থেকে বা ভুটান থেকে বিদ্যুৎ আমদানির জন্য আমাদের আগ্রহটা কিন্তু অনেক দিনের। আচ্ছা, সেই ক্ষেত্রে ভারত ইতিমধ্যেই খানিকটা সহযোগিতার ইঙ্গিত দিয়েছে এবং সেটা পাচ্ছি। আমি মনে করি সেই ক্ষেত্রে ভারতের দিক থেকে আরও যদি যতখানি উদ্যোগ পাওয়া যায়, কারণ এখানে আমাদের এনার্জি বা আমাদের এই জ্বালানির নিরাপত্তাটা খুব একটা জরুরি বিষয়। ভারতের রফতানি বাণিজ্য বাংলাদেশে কিন্তু অনেক গুণে বেড়েছে, আমাদেরও বেড়েছে ভারতে, কিন্তু সেটা এখনও খুব কম। এখনও $14 বিলিয়ন গ্যাপ আছে প্রতি বছর। তো সেই জায়গায় আমরা ভারতে আমাদের রফতানি বাণিজ্য বাড়াবার একটা বড় সুযোগ কিন্তু আছে। 2017 সালে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় প্রতিরক্ষা সমঝোতা স্মারক ও $50 কোটি মূল্যের প্রতিরক্ষা লাইন অফ ক্রেডিটে ভারত থেকে সামরিক সরঞ্জাম কেনার চুক্তি হয়। সেটি বাস্তবায়ন করতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি সীমান্ত হত্যা পুরোপুরি বন্ধ করা, ভারতের রফতানি বাড়াতে, পণ্যে বৈচিত্র্য আনা, খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী করতে আলোচনা হতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবারের সফরে। সৈয়দ ইফতেখার, এখন, ঢাকা। 12 মাস ভাঙছে তিস্তা, সেই সাথে অসময়ের বন্যা আর খরায় দীর্ঘশ্বাস বাড়ছে তিস্তা পাড়ের বাসিন্দাদের। উজানে খেয়াল খুশি মতো পানি প্রত্যাহারে তিস্তা কখনো প্রমত্তা, আবার কখনো পানি শূন্য শুষ্ক মরুভূমি। তিস্তার এমন বেখেয়ালি আচরণে প্রতি বছর সর্বস্ব হারিয়ে নিঃস্ব হচ্ছেন লাখো মানুষ। গবেষকরা বলছেন, ক্ষয়ক্ষতি রক্ষায় যত দ্রুত সম্ভব সরকারকে নিতে হবে টেকসই পদক্ষেপ। মহসিন আলীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাজমুল ইসলাম নিশাত। 235 বছর বয়সী আন্তঃসীমান্তীয় তিস্তার বর্তমান প্রবাহ 1787 সালের মহাপ্লাবনের সৃষ্টি। 315 কিলোমিটার দীর্ঘ তিস্তার বাংলাদেশ অংশে প্রবাহ 115 কিলোমিটার। বর্তমানে কোথাও কোথাও এই নদীর প্রস্থ 10 থেকে 12 কিলোমিটার। ভাদ্রের শুরুতেই হাঁটু পানি তিস্তায়, নেই স্রোতধারা, পলি জমে ভরাট হয়েছে তলদেশ। পুরো নদীতেই ছড়িয়ে ছিটিয়ে জেগে উঠেছে চর।
এই দৈন্যদশা থেকে স্রোতস্বিনী হতে সময় লাগে না খুব একটা। উজানের ঢলে বছরের যে কোনো সময় ফুলে ফেপে ওঠে। এমন আগ্রাসী আচরণের কারণে স্থানীয়ভাবে অনেকের কাছে পাগলি নদী হিসেবেও পরিচিতি রয়েছে তিস্তার। প্রতি বছরে আমাদের হাফ কিলো 1 কিলো করেই এখানে ভাঙি যাইতেছে কারণ এখন তো আমাদের যেগুলো বসত বাড়ি ছিল এই বসত বাড়িগুলো তো এখন এখানে নাই। এখন নদী ভাঙতেছে, আস্তে আস্তে বসত বাড়িগুলো এখান থেকে সরাই যেতেছে। চণ্ডীমারি নামে একটা বাঁধ হয়েছে, এই পাশে যদি ওই সমপরিমাণ চণ্ডীমারির বাঁধের মতো একটা বাঁধ হয় তাহলে অন্ততপক্ষে আমার এই গ্রামে যে ৩,৩৫০ মানুষ আছে বা বসত বাড়ি আছে এরা রক্ষা পাবে। নীলফামারীর ডিমলা উপজেলার 22পুকুর গ্রামের নুরুল ইসলাম জীবন ও জীবিকা তিস্তাকে ঘিরেই। গত 10 বছরে পারিবারিক সূত্রে পাওয়া 30 বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে চোখের সামনেই। দীর্ঘশ্বাস বুকে চেপে পৈতৃক বসতি আর আবাদি জমি দেখানোর চেষ্টা করলেন নুরুল ইসলাম। তিস্তায় নিঃস্ব নুরুল ইসলাম পরিবার নিয়ে এখন আশ্রয় নিয়েছেন সরকারি বাঁধে। নুরুলের মতো তিস্তা পাড়ের এমন অসংখ্য মানুষ বছর বছর হচ্ছেন বাস্তুচ্যুত, সর্বহারা। জমি সব নদীর চাষ চলে গেছে, এখন আস্তার কিনারে এখন এমনি ঘর তুলি আসি একটু জায়গাত। এখন মানুষের জমি তো মানুষ থাকি দেয় না। আমাদের এখানে জমি ছিল, আমি নিজে 15-20 বিঘা জমি ভুট্টা আবাদ করছিলাম। আমাদের কোনো অবস্থা নেই যা আমরা এখন কি কর্ম করে খাবো। তিস্তাকে বলা হয় উত্তরের জীবনরেখা, তবে আশীর্বাদ তিস্তা এখন পরিণত হয়েছে অভিশাপে। প্রতি বছর অন্তত 50,000 বসতবাড়ি নদীগর্ভে বিলীন হচ্ছে। একই সাথে ব্যাপক ক্ষতি হচ্ছে কৃষি ও মৎস্য খাতেও। টাকার অঙ্কে যার পরিমাণ কয়েক হাজার কোটি টাকা। গবেষকরা বলছেন, দেশে যখন গড় দারিদ্র্যের হার 20%, তখন রংপুর বিভাগে এই হার 46%, যার অন্যতম প্রধান কারণ তিস্তার ভাঙ্গন, বন্যা ও শুষ্ক মৌসুমে নদীতে পানি না থাকা। গবেষকরা বলছেন, সমন্বিত পরিকল্পনার মধ্য দিয়ে তিস্তা ও উত্তরের জনজীবন রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে, না হলে বাড়তে থাকবে ক্ষতির পরিমাণ। ভূপ্রকৃতিভাবে সৃষ্টি হয়, এটা তার স্বাভাবিক গতি একসময় নিজে তৈরি করে নেয়। 1000 বছর ধরে প্রবাহ হইতে 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 এটা স্বাভাবিক গতিপথ তৈরি হয়ে যায়। যখন এই স্বাভাবিক গতিপথে আপনি প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন তখন এর আসল চরিত্র হারিয়ে ফেলে। আমরা যে মহাপরিকল্পনার কথা বলি, এটা রিটার্ন এত বেশি, আমাদের এই ইয়ার 70 ভাগের IRR, যে এটা এত রিটার্ন আসবে যেটা চিন্তা করা যায় না। রিভার অ্যান্ড পিপলসের গবেষণা বলছে, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট সহ উত্তরের 5 জেলায় প্রতি বছর বন্যায় ক্ষতির পরিমাণ 30,000 কোটি টাকারও বেশি। সবথেকে বেশি ক্ষতি হয় বাস্তবিটা ও ফসলি জমির। এছাড়াও মৎস্য ও প্রাণী সম্পদের ক্ষতির পরিমাণ প্রায় 600 কোটি টাকা। নাজমুল ইসলাম নিশাত, এখন, রংপুর। বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের গোলা নিক্ষেপের ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করে ফের সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে আছেন সহকর্মী মোকারম হোসেন, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মোকারম, পরপর 2বার এই ঘটনায় ইতিমধ্যে লিখিত নোটিশ বাংলাদেশ দিল, কিন্তু মিয়ানমারের রাষ্ট্রদূত তিনি কি আসলে কিছু বলেছেন কিনা এই বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন কিনা আপনি? গালিব, পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে যে রাষ্ট্রদূতকে তলব করেছিল মিয়ানমারের সীমান্তে গোলাগুলি এবং মর্টার শেল নিক্ষেপের ঘটনায়, সেই ঘটনায় কিন্তু কড়াভাবে মিয়ানমারকে সতর্ক করেছে বাংলাদেশ। এবং আপনি যে প্রশ্নটি করেছেন যে মিয়ানমার পক্ষ থেকে কোনো বিষয়ে কিছু জানানো হয়েছে কিনা সে ব্যাপারে কিন্তু স্পষ্ট করে এখনো মন্ত্রণালয়ের কোনো কিছুই জানায়নি। তবে একটি সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে যে মিয়ানমারের কাছে 3টি বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সেটি হচ্ছে যে বাংলাদেশের যে নাইক্ষ্যংছড়ি উপজেলার ধুমধুম এলাকায় যে মর্টার শেল পড়েছে সেগুলো আসলে মিয়ানমার সেনাবাহিনী ব্যবহার করে নাকি এটি সেখানকার বিদ্রোহী গোষ্ঠী ব্যবহার করে, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের আকাশ সীমায় তাদের যে হেলিকপ্টার এবং ফাইটিং উড়োজাহাজগুলো উড়েছে সেগুলোর ব্যাপারে ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে প্রায়শই যে তাদের সীমান্তবর্তী এলাকাগুলোতে গোলাগুলির ঘটনা ঘটে সেগুলো যেন পুনরায় না ঘটে সে ব্যাপারেও তাদেরকে সতর্ক করা হয়েছে। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো না হলেও আমরা দেখেছি রাষ্ট্রীয় ঐতিহ্য ভবন পদ্মা থেকে 12টার কিছু পরে একটি সাদা রঙের গাড়ি বেরিয়ে গিয়েছে। সেখানে মিয়ানমারের যে প্রতিনিধি দল 3 সদস্যের দল সেখানে ছিলেন বলে আমরা জানতে পেরেছি। এবং একই ইস্যুতে গতকাল কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি সিলেটে যেটি জানিয়েছেন যে মিয়ানমারে যখনই কোনো সংঘাতের ঘটনা ঘটে সেখানকার স্থানীয় জনগোষ্ঠী যারা রয়েছেন তারা কিন্তু পাশের দেশগুলোতে যাবার চেষ্টা করে এবং এরই অংশ হিসেবে যে বাংলাদেশের লাখ লাখ রোহিঙ্গা ঢুকেছে এবং পরবর্তী সময় এই যে এখন যে বিদ্রোহী গোষ্ঠীদের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর যে লড়াই চলছে সেই লড়াইয়ের প্রেক্ষিতে মিয়ানমারের একজন নাগরিকও যেন আর বাংলাদেশে ঢুকতে না পারে সে ব্যাপারে মন্ত্রণালয় সচেষ্ট রয়েছে বলে গতকালই তিনি জানিয়েছেন। এবং আজ 3:30টার
দিকে বা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কথা বলবেন পররাষ্ট্রমন্ত্রী, সেখানেও তিনি আজকের মিয়ানমারের যে ইস্যু রাষ্ট্রদূতকে তলব সে ব্যাপারে কথা বলতে পারেন। তবে বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশ সীমান্তে বারবার মিয়ানমারের এ ধরনের আচরণ কোনোভাবেই আন্তর্জাতিক আইনের মধ্যে পড়ে না, বরং তাদেরকে যে বারবার সতর্ক করা হয়েছে সেই সতর্কের বার্তাকে আরো কঠোরভাবে দেবার সময় এসেছে। গালিব, মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেহেতু এখন আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি, মন্ত্রণালয় যদি আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায় সে ব্যাপারে আমরা পরবর্তীতে আরো জানানোর চেষ্টা করব। গালিব, বাংলাদেশের সীমান্তে মিয়ানমারের গোলা নিক্ষেপের ঘটনায় লিখিত আকারে মিয়ানমারকে সতর্কবার্তা দেওয়া হয়েছে, সে বিষয়ে সর্বশেষ জানাছিলেন সহকর্মী মোকাররম হোসেন। এখন দুপুরে আরো যা থাকছে। বিনা ১৬ জাতের উচ্চ ফলনশীল ধানে বাম্পার ফলন, চাষ বাড়লে খাদ্যে কমবে আমদানি নির্ভরতা, বলছেন গবেষকরা। পণ্য রপ্তানি খাতে বইতে শুরু করেছে সুবাতাস। চলতি অর্থবছরের প্রথম 2 মাস পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় $860 কোটি। এবারেও রপ্তানি আয়ের শীর্ষে রয়েছে দেশের তৈরি পোশাক খাত। সব মিলিয়ে জুলাই আগস্টে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে 25.31%। রপ্তানি প্রবৃদ্ধির এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে কেটে যাবে ডলার সংকট, দ্রুত চাঙ্গা হবে অর্থনীতি, বলছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। করোনা মহামারীর পর রাশিয়া ইউক্রেন যুদ্ধে টালমাটাল বিশ্ব অর্থনীতি। জ্বালানি সংকট, মূল্যস্ফীতির চাপ আর মন্দার শঙ্কায় ভুগছে অনেক দেশ। এমন পরিস্থিতিতেও রপ্তানিতে সাফল্য মিলছে বাংলাদেশে। চলতি অর্থ বছরের শুরুতেই $860 পণ্য রপ্তানির সুখবর দিল রপ্তানি উন্নয়ন ব্যুরো। জুলাই ও আগস্টে রপ্তানির এমন চিত্রে এগিয়ে রয়েছে পোশাক শিল্প খাত। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেব বলছে, চলতি অর্থ বছরে প্রথম মাস জুলাইয়ে রপ্তানি হয়েছে $398,20,20,000। রপ্তানির লক্ষ্যমাত্রা $392 কোটি চেয়ে আয় হয়েছে 1.65% বেশি। আগস্টে নিট পোশাকে প্রবৃদ্ধি বেড়েছে 20.15%। স্পেশাল টেক্সটাইলে রপ্তানি বেড়েছে 73.17%। প্লাস্টিক দ্রব্যের রপ্তানি বেড়েছে 60.90%। নিট ফেব্রিক্সে 98.72%। এছাড়া রপ্তানি বেড়েছে কাঁচা পাট, চামড়া, জুতা, তামাক, কাগজ, ইলেকট্রনিক পণ্য, চামড়াজাত পণ্য, চা ও শুকনো খাবারের। রপ্তানিতে এমন প্রবৃদ্ধি অব্যাহত থাকলে কেটে যাবে ডলার সংকট, চাঙ্গা হবে অর্থনীতি, বলছেন অর্থনীতিবিদরা। অগাস্ট মাসেও যেহেতু একটা বড় রকমের রেমিটেন্স ইনফ্লো হয়েছে, সুতরাং বোঝা যাচ্ছে যে একই সঙ্গে এক্সপোর্টের যে গ্রোথ এবং তার সঙ্গে যে রেমিটেন্সের গ্রোথ, এই দুটোই কিন্তু আমাদের দেশের যে এই যে ফরেন এক্সচেঞ্জের মার্কেট, সেখানে যে ইনস্টেবিলিটিটা ছিল সেটা কিন্তু অ্যাড্রেস করতে ভালো রোল প্লে করবে। বিগত বছরের তুলনায় এবছরের আগস্টে রপ্তানি কমেছে ওষুধ, শাকসবজি, চিংড়ি মাছ, ফলমূল, ফার্নিচারে। এসব খাতে কমেছে রপ্তানি আয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রকাশিত জুলাই ও আগস্টের তথ্য থেকে জানা গেছে এমনটাই। আর গেল অর্থ বছরে ঠিক একই সময় রপ্তানি হয়েছিল $685.65 কোটি, কিছু বেশি। জাহিদ হাসান, এখন, ঢাকা। এখন দুপুরে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন তো। চট্টগ্রাম বন্দরের বে টার্মিনালের ব্রেক ওয়াটার থ্রো নির্মাণ ও চ্যানেল খননে বিনিয়োগে আগ্রহী বিশ্বব্যাংক। এই বিষয়ে আলোচনা করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সভা করেছে বিশ্বব্যাংকের 11 সদস্যের টেকনিক্যাল টিম। আগামী বছরের শুরুতে বে টার্মিনালের একটি টার্মিনালের কাজ শুরুর ব্যাপারে আশাবাদী কর্তৃপক্ষ। হাজিরা শিউলি জানাচ্ছেন বিস্তারিত। চট্টগ্রাম বন্দর থেকে 6 কিলোমিটার দূরে পতেঙ্গা সমুদ্র সৈকতের কাছে হতে যাওয়া বে টার্মিনালকে বলা হচ্ছে ভবিষ্যতের চট্টগ্রাম বন্দর। পতেঙ্গা সমুদ্র সৈকতের খেজুরতলার বিপরীত দিক থেকে কাকটলি পর্যন্ত অংশে 11 কিলোমিটারের দীর্ঘ চরে বে টার্মিনাল নির্মাণ হবে। এখানে নির্মিত হবে 3টি টার্মিনাল, একটি বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে, বাকি দুটি পিপিপির আওতায় বিদেশি অর্থায়নে হবে। তবে বে টার্মিনাল নির্মাণ করতে হলে চরের পাশে চ্যানেল খননের পাশাপাশি স্রোতের গতি নিয়ন্ত্রণের জন্য নির্মাণ করতে হবে ব্রেক ওয়াটার থ্রো, যা দেয়াল হিসাবে কাজ করবে। ব্রেক ওয়াটার থ্রো নির্মাণ প্রকল্পটি বাস্তবায়নের জন্য অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দেখছে কর্তৃপক্ষ। এজন্য প্রাথমিকভাবে বিনিয়োগ ধরা হচ্ছে 4,000 কোটি টাকা।
প্রকল্পটিতে বিনিয়োগের আগে বে টার্মিনাল এলাকা সরেজমিনে পরিদর্শন সহ বিস্তারিত জানতে চট্টগ্রামে 5 দিনের সফরের প্রথম দিনে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দল। এদিকে বন্দরের অর্থায়নে বে টার্মিনালের একাংশের কাজ আগামী বছরেই শুরুর আশা কর্তৃপক্ষের। নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠানে প্রতিবেদন পেলেই আহ্বান করা হবে দরপত্র। অলরেডি টেন্ডার করে মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে, এটা এখন একনাকের অনুমোদন পেলেই আমরা তাদেরকে নিয়োগ করলে আমাদের চ্যানেল ড্রেজিং এবং ব্রেক ওয়াটারটা তৈরি করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। বন্দর ব্যবহারকারীরা বলছেন এই টার্মিনাল নির্মাণ হলে বন্দরে জাহাজ ভিড়তে আর জোয়ারের অপেক্ষায় থাকতে হবে না। দিনে রাতে যে কোনো সময় জাহাজ চলাচল করতে পারবে। সর্বোচ্চ 13 মিটার গভীরতার জাহাজ এবং 5 থেকে 6,000 টিওএস কন্টেনারবাহী জাহাজ ভিড়তে পারবে টার্মিনালে। ভৌগোলিক অবস্থানগত সুবিধার জন্য নৌ, রেল ও সড়ক পথে সংযোগ ভালো হওয়ায় বে টার্মিনাল হলে কমবে জাহাজ ভাড়া ও ব্যবসার খরচ। এখানে কয়লা, ক্লিংকার ও জ্বালানি তেল খালাসের জন্য থাকবে আলাদা জেটি। রোড, রেল, নদী 3টা পথে কিন্তু একেবারে বে টার্মিনালের খুব কাছাকাছি। যারা পরিবহন ব্যবসায়ী আছেন তারা কিন্তু অনায়াসে কিন্তু এই যে সুযোগগুলোকে কাজে লাগিয়ে তারা কিন্তু আর্থিকভাবে অনেক বেশি লাভবান হবেন। বে টার্মিনাল হলে রফতানি বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। তাই সিদ্ধান্ত গ্রহণে দেরি না করে বে টার্মিনাল প্রকল্প বাস্তবায়নের জন্য সময় বেঁধে দেওয়ার দাবি জানান শিল্প উদ্যোক্তারা। আসলে জাতীয় অর্থনৈতিক গুরুত্বপূর্ণ এজেন্ডা বিবেচনা করে এগুলোর দেশি বিদেশি যে কোনো বিনিয়োগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খুব দ্রুততার সাথে এটা বাস্তবায়ন করা উচিত। বর্তমানে চট্টগ্রাম বন্দরে শুধু দিনে জোয়ারের সময় সর্বোচ্চ 9.5 মিটার গভীরতার এবং 2,500 টিওএস কন্টেনারবাহী জাহাজ চলাচল করতে পারে। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। সম্প্রতি পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করেছে বিনা 16 জাতের উচ্চ ফলনশীল ধান। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে মাগুরা সহ 8 জেলায় হয়েছে চাষ। ফলনও বাম্পার, সেচ ও সার কম লাগে এবং মাত্র 100 দিনে ফলন পাওয়ায় খুশি কৃষকরা। কৃষি গবেষকরা বলছেন সারা দেশে এ জাতের ধান চাষ ছড়িয়ে দিতে পারলে দেশের খাদ্য আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে। রূপক আইচের তথ্য ছবিতে বিস্তারিত। আবহাওয়া পরিবর্তনে বিরূপ প্রভাব পড়েছে কৃষিতে। বর্ষা মৌসুমেও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ফসল উৎপাদন ব্যাহত। এমন পরিস্থিতিতে সম্প্রতি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করেছে বিনা 16 ধান। পরীক্ষামূলকভাবে মাগুরা সহ 8 জেলায় এ জাতের ধানের চাষ করেছেন শতাধিক কৃষক। 50 হেক্টর জমিতে ব্যাপক সফলতাও মিলেছে, মাত্র 100 দিনে এসেছে ফলন। বিনা অফিসে গেছে, অফিসিতে আইনে ধান নিয়ে এসে লাগাইছি, এতে ধান হয় 62 দিনে ধান। এখন ধান দেখে খুব ভালো হচ্ছে। এত সুন্দর ধান হয় নাই, ইনশাল্লাহ এই এলাকার লোক লাগানোর জন্য চেষ্টা করতেছে। বছরের অর্ধেক সময় যেসব জমি পতিত থাকত সেসব জমিতেও ধান চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। উন্নত জাতের এ ধান চাষিদের সাফল্য দেখে অন্যরা উৎসাহিত হচ্ছেন। খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের গ্রামের অনেকেই এই ধান দেখে পছন্দ করেছে, তারা এই ধানের চাষ করবে। দেশের খাদ্য ঘাটতি মেটাতে উদ্ভাবন হয়েছে বিনা 16 জাতের ধান। এর ব্যবহারে 1 ফসলি জমিকে 3 ফসলিতে রূপান্তরের সময় এসেছে বলছেন কৃষি বিজ্ঞানীরা। এ ধান চাষে সব ধরনের সহযোগিতা দেবে কৃষি বিভাগ। অল্প দিনে এটা বিঘা প্রতি 20 মণ 22 মণ ফলন দেওয়ার ফলে কৃষক হলো একই জমিতে 3-4টা ফসল করতে সক্ষম হচ্ছে। এজন্য কৃষক লাভবান হচ্ছে বেশি। 100 দিন হলে পরে ধানটা কেটে আমরা আবার একটা শীতকালীন ফসলে যেতে পারবো, যার ফলে আমার জমিতে ফসলের সংখ্যা বেড়ে যাচ্ছে, আমার টোটাল লাভটা বেড়ে যাবে কৃষকের। দেশে খাদ্য চাহিদার তুলনায় বাড়েনি আবাদি জমি। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আবাদি জমির সর্বোচ্চ ব্যবহারে মনোযোগ দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এখন মাগুরা। দেশে আবারও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 8 মাসে 23 জন রোগী মারা গেছে। হিসাবটা বছরের শুরু থেকে ধরা হলেও 22 রোগীর মধ্যে শুধু জুলাই আগস্ট মাসেই মারা গেছে 19 জন। আশঙ্কাজনকভাবে বাড়ছে রোগীর সংখ্যাও। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন আক্রান্তদের মধ্যে সব থেকে বেশি ঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা। বিস্তারিত আরিফ হোসেনের প্রতিবেদনে। জ্বলাপড়া করে আর বুকটা দুপ করে, আর পাওয়ার এই রোগ আছে না, ব্যথা করো নেই। নবম শ্রেণী পড়ুয়া সাব্বির ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে 10 দিন হলো। মা ইয়াসমিন যখন সাব্বিরকে নিয়ে মিটফোর্ড হাসপাতালে, তখন খবর আসে 6ষ্ঠ শ্রেণী পড়ুয়া সাদিয়াও ডেঙ্গু জ্বরে আক্রান্ত।
তার স্থান হয় মিটফোর্ড হাসপাতালে। এরপর জ্বর ভালো হলেও 2 সন্তানের প্লাটিলেট কমতে থাকে আশঙ্কাজনকভাবে। ডাক্তারের সহযোগিতায় সাদিয়া সুস্থ হলেও এখনও হাসপাতালে ভর্তি সাব্বির। স্কুলে তাইছে আসার পরে জ্বর ছিল, মাথায় পানি দিছি, বমি, তারপর দৈন্য হাসপাতাল নিছি, ও রক্ত পরীক্ষা দিছে। শনিবারে রিপোর্ট আনছি, কয়েক আর্জেন্ট ভর্তি করা লাগবে ঢাকা মেডিকেল নাহলে মিটফোর্ড। তার 2 দিন পর আবার আমার মেয়ের ডেঙ্গু হয়েছে, এই 6 তলায় ভর্তি। একই হাসপাতালে 2টা ছেলে মেয়ে ভর্তি। এই পরিবারের মতোই মিটফোর্ড হাসপাতালে শনিবার পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে আরও 45 জন। জ্বরের পাশাপাশি শরীরের দুর্বলতা নিয়ে অধিকাংশ রোগী ভর্তি হয়েছেন এখানে। 4 দিন যাবো জ্বর আসার পরে ভাবলাম যে নাপা খাওয়া হচ্ছে ওগুলাতে সেরে যাবে। তারপরে আপনার মিটফোর্টে নিয়ে আসলাম, মিটফোর্টের থেকে আপনার সিবিসি করালাম, তারপরে হচ্ছে আপনার হিমোগ্লোবিন টেস্ট করালাম, তারপরে ইউরিন টেস্ট করালাম, তারপরে আজকে ভর্তি করালাম বলে ডেঙ্গু পজিটিভ। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে 858 জন রোগী ভর্তি রয়েছে, যার মধ্যে 739 জন ঢাকার 47টি হাসপাতালে ভর্তি। বছরের হিসেব করলে দেশে 8 মাসে 6,692 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে, যার মধ্যে ঢাকায় 5,509 জন ও ঢাকার বাইরে 1,183 জন। ডেঙ্গুর ট্রিটমেন্ট কিন্তু অনেক কঠিন না, কিন্তু কারণ হলো মেন ট্রিটমেন্ট হলো ফ্লুইড ম্যানেজমেন্ট। কখন কি ফ্লুইড কি পরিমাণে দিতে হবে, এইগুলো বেশিরভাগ আসে কি দেখা যায় আইদার তারা অন্য কোনো অসুখ থাকে, সেকেন্ড যেটা হয় তারা একদম শেষ সময় আসে, অর্থাৎ রোগীটা আসে ডেঙ্গু শক সিনড্রোম নিয়ে। ব্লিডিংয়ের চেয়েতেও কিন্তু শক সিনড্রোম আর বেশি খারাপ, মানে ওই সময় তাকে আবার রিগেন করে জিনিসটা কষ্ট হয়ে যায়। সো আমাদের যেটা থাকবে, জ্বর যদি হয়, যদি আপনি ফার্স্ট কাজটা হলো একজন ডাক্তারের পরামর্শ নেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব বিশ্লেষণ করলে দেখা যায় জুন থেকে ডিসেম্বরে প্রতি বছর ডেঙ্গুর পিক টাইম থাকে, ব্যতিক্রম নেই এবছরেও। তবে এবছরের শুরুটা মে মাস থেকেই হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব বলছে চলতি বছরের মে মাসে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা 150 ছাড়িয়েছিল। জুন মাসে 1 লাফে বেড়েছে আগের মাসের 4 গুণের বেশি রোগী। জুলাই মাসে রোগীর সংখ্যা 1,500-এর ঘর অতিক্রম করে, সেই সংখ্যা আগস্ট মাসে 3,521 জনে পৌঁছায়। ডেঙ্গুতে আক্রান্ত রোগীর মধ্যে শিশু ও বৃদ্ধদের মৃত্যুর ঝুঁকি বেশি বলছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ডেঙ্গু রোগ এখন বছরে অন্য সময়েও দেখা দিচ্ছে বাংলাদেশে। করোনা ও ডেঙ্গু রোগ একসাথে হওয়ার নজির রয়েছে, তাই অবহেলা না করে বছরের সব সময়ে ডেঙ্গুর উৎপত্তিস্থল ধ্বংস করার কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। এই সারা বছরব্যাপী মশা নিধনের কার্যক্রম চালিয়ে যেতে হবে, কিন্তু দেখা যায় যে মাঝে মধ্যে করলে তো হবে না। মশা যখন বৃদ্ধি হয়ে চললো, তোড়জোড় শুরু হলো, তারপর যখন কমে গেল আর খবর নাই। এই যে অবস্থা, এই জন্য তো আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে পারছি না। যদি সঠিক কার্যপদ্ধতি না হয় এবং সেই অনুযায়ী যদি বাজেটের টাকাটা যেভাবে ব্যবহার করে ওইভাবে যদি বাস্তবায়িত না হয়, তাহলে তো মশা নির্মূল করতে পারবে না। এমনি তো মশা নির্মূল কিন্তু হবে না, নিয়ন্ত্রণ সম্ভব। ডেঙ্গুর উচ্চ ঝুঁকির কথা চিন্তা করে ইতিমধ্যেই 2 সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ড চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর, যার মধ্যে উত্তর সিটি কর্পোরেশনের 13টি ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 14টি ওয়ার্ড রয়েছে। আরিফ হোসেন, এখন, ঢাকা। এখন তো শেষ করার আগে প্রধান শিরোনামগুলো আরেকবার। খুলে দেওয়া হলো পিরোজপুরের কচা নদীতে 8ম চীন বাংলাদেশ মৈত্রী সেতু। অর্থনীতি সচল রাখতে মাটির সর্বোচ্চ ব্যবহারের তাগিদ প্রধানমন্ত্রীর। হাসিনা মোদি বৈঠকে তিস্তা ও ট্রানজিটের পাশাপাশি গুরুত্ব পাবে জ্বালানি সহায়তা। রোহিঙ্গাদের পেরাতে ভারতকে পাশে চায় বাংলাদেশ। বারবার সীমানা লঙ্ঘনের দায় নিতে হবে মিয়ানমারকেই, ফের রাষ্ট্রদূতকে তলব করে কঠোর সতর্কবার্তা দিল বাংলাদেশ। এবং পোশাক খাতে ভর করে অর্থ বছরের প্রথম 2 মাসেই রপ্তানিতে সুবাতাস। অব্যাহত থাকলে ডলারের সংকট নিরসনের আশা অর্থনীতিবিদদের। এখন দুপুর সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।